Hello everyone, I'm Irfan Habib, currently a second year MBBS student from Bhubaneswar, clearing ET 2022 with all India rank 594 and a score of 685. আমরা চ্যাপ্টার নাম্বার 4 অ্যানিমাল কিংডম শুরু করেছিলাম এক্সাম্পল অফ সলিউশনস, যেখানে অলরেডি আমরা ভেরি শর্ট অ্যান্সার টাইপের কিছু কোয়েশ্চেন আমি এমসিকিউ করে ফেলেছি। এবার যে কোয়েশ্চেনটা করছিলাম সেটা হচ্ছে যে ডিপ্লোব্লাস্টিক এবং ট্রিপ্লোব্লাস্টিক প্রাণীদের মধ্যে কিভাবে আমরা পার্থক্য করতে পারি। তাই তো আমরা জানি যে ক্লাসিফিকেশনের ও শ্রেণীবিন্যাসের অন্যতম একটি ভিত্তি ছিল যে যে সমস্ত প্রাণীগুলি রয়েছে, কিছু প্রাণী রয়েছে যাদের ক্ষেত্রে তারা তিনটি ভ্রূণস্তর বিশিষ্ট, যাদেরকে আমরা বলি ট্রিপ্লোব্লাস্টিক, এবং কিছু যারা দুটি ভ্রূণস্তর বিশিষ্ট বা ডিপ্লোব্লাস্টিক। বা এটি কোন ভিত্তিতে আমরা বলছি যে এটি ডিপ্লো নাকি ট্রিপ্লো, তো সেখানে একটা কনসেপ্ট আসে, আমার সেটা জানা একটু জরুরি। সেটা হচ্ছে দেখো যে আমরা জানি যখন ভ্রূণ অবস্থায় থাকে যে কোনো ভ্রূণটি, আমরা জানি ভ্রূণ থেকে যখন পূর্ণাঙ্গ একটি জীব তৈরি প্রাণী তৈরি হয়, তার মধ্যে কি হয়, তার কিছু স্তর রয়েছে, অর্থাৎ দুটি ভ্রূণ স্তর। প্রথমে আসে একটোডাম, তারপরে এন্ডোডাম, দেন একটোডাম এবং এন্ডোডামের মাঝখানে আসে মেসোডাম। এবার এই তিনটি ভ্রূণ স্তর থেকে যত রকম কোষ, যত রকম অঙ্গ, যত রকম অঙ্গতন্ত্র রয়েছে সবের সৃষ্টি। তো এবার তাহলে আমরা দেখবো যে কোন ভিত্তিতে আমরা কোন জীবকে ডিপ্লোব্লাস্টিক বা ডিপ্লোব্লাস্টিক করছি। তাহলে বেসিক, যখন প্রথমে যে কিছু প্রাণীগুলি ছিল তাদের ক্ষেত্রে শুধুমাত্র দুটি ভ্রূণস্তর ছিল, অর্থাৎ বাইরে একটোডাম আর ভিতরে এন্ডোডাম। ওকে, কিন্তু যখন একটোডাম এন্ডোডাম মাঝখানে মেসোডাম আসলো তখন তিনটি ভ্রূণস্তর হলো। তিনটি ভ্রূণস্তর তখন আমরা ডিপ্লোব্লাস্টিক। তো এক্স্যাক্টলি এই ভেরিয়েন্ট শর্ট অ্যান্সার টাইপে তোমাদেরকে জিজ্ঞেস করে এদের মধ্যে ডিফারেন্সিয়েট করো, তাহলে কি কি লিখতে পারি আমরা? তাহলে হবে দেখো, ডিপ্লোব্লাস্টিক মানে হচ্ছে যে কোষগুলি রয়েছে সেগুলি কিভাবে সজ্জিত থাকে, টু এমব্রিওনিক লেয়ার, দুটি ভ্রূণস্তরে। আর ট্রিপ্লো বলো, ট্রিপ্লোতে কোষগুলি কিভাবে সজ্জিত থাকে, তিনটি ভ্রূণস্তরে। ওকে, তো এর উদাহরণ হচ্ছে সিলেন্টারেটস গুলি এবং এর উদাহরণ হচ্ছে কর্ড। তাই তো? তুমি বলো, যাদের ক্ষেত্রে সিলোম রয়েছে, আমরা জানি যখন সিলোম কথাটি আসে, সিলোম মানে দেহ গহ্বর। আর দেহ গহ্বর আমি বলেছিলাম, দেহ গহ্বর তখনই আমরা সিলোম যুক্ত বলতে পারি যদি সেটি প্রকৃতভাবে মেসোডার্ম দিয়ে আবৃত থাকে। অলরাইট, এবার মেসোডার্ম দিয়ে যদি আবৃত থাকে তাহলে যদি আমি বলতে পারি যে এটা একটা সিলোম, তাহলে বলো টোটাল যাদের মধ্যে সিলোম রয়েছে তারা সবাই ট্রিপ্লোব্লাস্টিক। এবার কিছু ট্রিপ্লোব্লাস্টিক এরকমও রয়েছে যাদের ক্ষেত্রে দেহ সিলোমটা প্রকৃত নেই, সদ্যযুক্ত আছে। তাহলে ডিপ্লোব্লাস্টিক আমরা কোন কোন দেখতে পাই? পরিফেরা, মিডারিয়া, দেন পিনোফোরা, এগুলিতে। ওকে, give the example of the following. সবগুলো একটা এক্সাম্পল, রাউন্ড ওয়ার্ম, গোল কৃমি, আমরা জানি অ্যাসক্যারিস, ট্রাইগন। আর একটি সরীসৃপের নাম বলো যার কোন রকম উপাঙ্গ নেই, উপাঙ্গবিহীন সরীসৃপ, তাহলে সেখানে হবে ইকথিওফিস। একটি ওভিপ্যারাস ম্যামাল অর্থাৎ এমন একটা স্তন্যপায়ীর নাম বলো যেটি ডিম দেয়। তো সেরকম একটা স্তন্যপায়ী উদাহরণ, সেরকম একটি ডিম প্রদায়ী স্তন্যপায়ীর নাম কি হবে যদি মনে থাকে তোদের? আমরা জানি জেনারেলি যেগুলি নামাল হয় বা যারা স্তন্যপায়ী, তাদের ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এরা ডিম, মানে এরা বিশেষ হচ্ছে কি, এরা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এরা সাধারণত একটি পূর্ণাঙ্গ শিশুর জন্ম দেয়, তাই তো? তাই এদেরকে আমরা ভিভিপ্যারাস বলে থাকি জেনারেলি। কিন্তু কিছু এমন স্তন্যপায়ী রয়েছে, কিছু এমন এমন ম্যামাল রয়েছে যারা ভিভিপ্যারাস নয়, তারা ডিম প্রদান করে। সেরকম ওভিপ্যারাসের উদাহরণ কি বলো? উদাহরণ হচ্ছে প্লাটিপাস। প্লাটিপাস নাম জেনেছি আমরা।
প্লাটিপাস হচ্ছে এমন আর কি একটি স্তন্যপায়ী যেটি ডিম দেয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে এগুলিকে পুরোপুরি ভালোভাবে ফিল করো। কোশ্চেন হচ্ছে ব্লাড ফিল্ড ক্যাভিটি ইন আর্থ্রোপোডস। আর্থ্রোপোডদের ক্ষেত্রে আমরা জানি যে আর্থ্রোপোডা যেগুলি রয়েছে, আর্থ্রোপোডা এমন কিছু আর্থ্রোপোডা রয়েছে যাদের আর্থ্রোপোডা একটা প্রকৃত এদের ক্ষেত্রে না সার্কুলার সিস্টেম, মানে কি বলে, ক্লোজ সার্কুলেশন দেখা যায় না এদের। এদের কি দেখা যায়, ওপেন সার্কুলেশন আর্থ্রোপোডসের ক্ষেত্রে। তো রক্ত গিয়ে যে ক্যাভিটিটা গিয়ে খোলে, অর্থাৎ যে বৃহৎ স্তরটায় বা যে ক্যাভিটির মধ্যে গিয়ে ব্লাড ওপেন হয়, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হিমোসিল। ফ্রি ফ্লোটিং ফর্ম অফ নিডারিয়া, নিডারিয়ার কোন রূপটি ফ্রি ফ্লোটিং, অর্থাৎ এটি আমরা দেখেছিলাম মেটা জেনেসিস দেখেছিলাম, পলিপ এবং মেডুসা দুটি রূপ ছিল টোটাল মেডুসা নিডারিয়াদের। তার মধ্যে এমন একটি রূপ হচ্ছে ফ্রি ফ্লোটিং, একটা হচ্ছে সুইম করতে পারে। ফ্রি ফ্লোটিং কোনটা, সেটা ফ্রি ফ্লোটিংটা হচ্ছে মেডুসা ফর্ম। ওকে, আর এটা সুইমিং করতে পারে পলিপটা। স্টিংিং অর্গান অফ জেলিফিশ, জেলিফিশের কোন অঙ্গটা রয়েছে এটা দিয়ে বিষ প্রয়োগ করে, সেটা হচ্ছে নিমাটোসিস্ট। তারপরে নিমাটোসিস্টের কাজ কি, স্টিং অর্গান হিসেবে কাজ করে, প্রে বা শিকার ধরতে সাহায্য করে, তো এগুলোতে। ল্যাটারাল অ্যাপেন্ডেজেস অফ অ্যাকোয়াটিক অ্যানিলেটস, দেখো অ্যানিলিডারের দু রকম অ্যানিলেট ছিল, স্থলজ এবং জলজ। তো আমরা দেখছিলাম যারা স্থলজ তাদের ক্ষেত্রে সেরকম কোনো বিশেষ উপাঙ্গ নেই, তবে যেগুলি জলজ অ্যানিলিড তাদের ক্ষেত্রে কিছু পার্শ্বীয় উপাঙ্গ দেখতে পাওয়া যায়, এরকম পার্শ্বীয় উপাঙ্গ দেখতে পাওয়া যায়। এবং এক্স্যাক্টলি ঠিক নেরেইসদের ক্ষেত্রে আমরা এরকম দেখেছিলাম, তাই তো। আর সেই উপাঙ্গগুলোকে কি বলা হয়, এখানে উপাঙ্গ নামটা কি, উপাঙ্গর নাম হচ্ছে প্যারাপোডিয়া। এই প্যারাপোডিয়া গুলি কি করে, প্যারাপোডিয়া গুলি হচ্ছে নেরেইসকে সুইমিং এ হেল্প করে। চলো নেক্সট, ম্যাচ দ্য ফলোইং, এগুলিকে ম্যাচ করো। লোকোমোটর অর্গান, অর্থাৎ কোনটির সঙ্গে কোনটার লোকোমোটর অর্গান ম্যাচ করছে। অক্টোপাস, ক্রোকোডাইল, কাতলা, টিনোপ্লানা। তো প্রথমে আসছি, দেখো এটা তো সবাই জানো তোমরা, টিনোপ্লানা টিনোফোরা গ্রুপের। তাহলে এর মধ্যে কি রয়েছে, কমপ্লেট, বিশেষ একটা চারিত্রিক বৈশিষ্ট্য এটা, তাই তো। দেন অক্টোপাস, অক্টোপাসে কি রয়েছে, টেন্টাকলস রয়েছে, জানো তোমরা। ক্রোকোডাইল, এদের কাছে কি রয়েছে, লিম্স। ক্রোকোডাইল তো কোথাও না কোথাও কর্ডাটার মধ্যে আসছে, তাই না, তাও লিম যুক্ত। আর ফিন যুক্ত হচ্ছে মাছের কন্ডিকথিস অস্টিকথিস, সেটাও আছে এখানে। নেক্সট আসছি শর্ট অ্যান্সার টাইপের কোয়েশ্চেন গুলিতে। কোয়েশ্চেনটি হচ্ছে ওপেন সার্কুলেটরি সিস্টেম, বললাম না তোমাদের বদ্ধ এবং খোলা, মানে বদ্ধ এবং মুক্ত দু ধরনের যে সার্কুলেটরি সিস্টেম রয়েছে, এই দুটি সার্কুলেটরি সিস্টেমের মধ্যে ডিফারেন্সিয়েট করো বা পার্থক্য বলো। এক্স্যাক্টলি যে পার্থক্য বলতে চাই, তোমরা জানো যে ডিটেলে ডিসকাস করতে হবে। দেখো কিরকম ওপেন সার্কুলেটরি সিস্টেমে কি হয় না, ওপেন সার্কুলেটরি সিস্টেমে রাইট যে রক্ত রক্ত কে পাম্প করে, হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড দিয়ে রক্ত পাম্প হয়। আর সেল মানে কোষ বা কলাগুলি কি থাকে, আর ডিরেক্টলি বাথ, তারা সম্পূর্ণরূপে নিমজ্জিত থাকে রক্তের মধ্যে। কোন টাইপের এটা, ওপেন সার্কুলেটরি সিস্টেম। আর ক্লোজ সার্কুলেটরি সিস্টেম ঘটনাটা কি, ক্লোজ সার্কুলেটরি সিস্টেমে হচ্ছে এখানেও ব্লাড পাম্পড বাই হার্ট, তাই তো, হৃৎপিণ্ড দিয়ে রক্তটা পাম্প হলো, তারপরে রক্তটা কি হয়, পরিবাহিত হয়, ব্লাড ইজ ক্যারিড বাই ব্লাড ভেসেলস, রক্তবাহ রয়েছে, সে রক্তবাহগুলির মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হয়। তো সবসময় রক্ত কি বলে, একটা ভেসেলের মধ্যে আবদ্ধ থাকে, সবসময় কিছু না কিছু পাইপের মধ্যে আবদ্ধ থাকে। তো যেহেতু এখানে কোনো গিয়ে ওপেন ক্যাভিটিতে কোথাও গিয়ে মুক্ত হয়ে যায়নি, সবসময় কোথাও না কোথাও বদ্ধই রয়েছে, তাই আমরা এই পার্টিকুলার টাইপে বলতেই পারি যে এটা হচ্ছে ক্লোজ প্রকৃতির। এক্সাম্পল বলো, ক্লোজ দেখা যায় কর্ডাটাদের ক্ষেত্রে এবং তার সঙ্গে অ্যানিলিডা বলো। ওপেন কাদের মধ্যে দেখেছিলাম,
অর্থনীতি দেখতে পাবো আর্থ্রোপোডা, মোলাস্কা, বাকি যেগুলি এর মধ্যে রয়েছে সংবহন তন্ত্র, কিন্তু বদ্ধ প্রকৃতির নয়। তো মনে হচ্ছে বদ্ধ এবং মুক্ত প্রকৃতির মধ্যে পার্থক্য কি? অনেক সময় জিজ্ঞেস করা হয় বদ্ধ সংবহন তন্ত্র এবং মুক্ত সংবহন তন্ত্রের মধ্যে পার্থক্য বলো। ক্লিয়ার হবে কিছু? ওকে, নেক্সট, অভিপেরাস অ্যান্ড ভিভিপেরাস ক্যারেক্টারিস্টিক্স। অর্থাৎ ডিম প্রদানকারী কিছু আমরা জানি রয়েছে, আর কিছু রয়েছে ভিভিপেরাস, যারা হচ্ছে ডিরেক্টলি শিশুর জন্ম দেয়, পূর্ণাঙ্গ মানে পূর্ণাঙ্গ নয়, তবে একটা ডেভেলপড শিশুর জন্ম দেয়। তো সেক্ষেত্রে এই দুটির মধ্যে পার্থক্য কি? যখন অভিপেরাস অভিপেরাস হচ্ছে যখন এরা লেইং অফ হয় ফার্টিলাইজড বা আনফার্টিলাইজড, নিষেক যুক্ত বা নিষেক বিহীন, তাই তো? নিষেক যুক্ত বা নিষেক বিহীন ডিমের যখন এরা ডিম ছাড়ে, সেটিকে আমরা বলি ওভিপেরাস। আর ভিভিপেরাস কোনগুলোকে বলছি? ভিভিপেরাস হচ্ছে যেমনটা আমি বললাম যে এরা ডিরেক্টলি শিশুকে জন্ম দেয়, গিভিং বার্থ টু ইয়ং ওয়ান্স, শিশুর জন্ম দেয়, ডিম নয়। আমরা জানি কি সাধারণত ফিমেল বডিতে থাকে ওভাম, বাইরে থেকে স্পার্ম আসে, ফার্টিলাইজ হয়, ফার্টিলাইজ হওয়ার পর এই যে জাইগোটটি থাকে, এইবার এখানে এই যে ডিম্বকটি রয়েছে ফার্টিলাইজ, তো কি হতে পারে ডিরেক্টলি এই আনফার্টিলাইজড এগটাকেও ছাড়তে পারে, বা ফার্টিলাইজ হওয়ার পরেও। তাহলে যখন এরকম ডিম রূপে ডিম্বাণু যখন এটা ছাড়ে, তখন সেটাকে আমরা বলি এগ। বাট যখন এটা ফার্টিলাইজ হওয়ার পরে ডেভেলপ হয়ে একটা ভ্রূণ হয়ে বা এরকম ডেভেলপ হয়ে যখন পরিবর্তিত হয়ে হয়, তখন সেই নতুন শিশু হিসেবে জন্ম দিলে সেটাকে আমরা বলি বেবি প্যারা। চলো, নেক্সট হচ্ছে ডিরেক্ট এবং ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট। ডিরেক্ট এবং ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট, আমরা যখন ডেভেলপমেন্টের কথা বলি, ডেভেলপমেন্ট বলতে ঠিক এক্স্যাক্টলি কোন ফেজটাকে বোঝায়? যখন ভ্রূণ অবস্থা থেকে পরিণত হয়, বা তোমরা বলতে পারো লার্ভা দশা থেকে এই জীবনকালে যখন পরিস্ফুরণের ঘটনাগুলি আসে, সেখানে কিছু জিনিস আমাদের মাথায় রাখা খুবই জরুরি। সেগুলি হচ্ছে যে হয় ডেভেলপমেন্ট এরকম হতে পারে যে সরাসরি যে লার্ভা রয়েছে, লার্ভা থেকে পূর্ণাঙ্গ জন্ম পরিস্ফুরণ হলো, বা হতে পারে যে বিভিন্ন দশার মাধ্যমে অন্য অন্য বিভিন্ন রূপগুলি রয়েছে, সেই রূপগুলির মাধ্যমে পরিণত হয়ে আসতে পারে। তো সেই বেসিসে আমরা যদি দেখি, তাহলে আমরা বলতে পারি যে, আমি এটাকে একটু মিশিয়ে দিচ্ছি, তাহলে ডিরেক্ট ডেভেলপমেন্ট কোনটা কি বলবো? ডিরেক্ট ডেভেলপমেন্ট হচ্ছে যখন কোনো লার্ভা দশা থাকবে না ডেভেলপমেন্টে, অর্থাৎ সম্পূর্ণরূপে ভ্রূণ থেকে একবারে পূর্ণাঙ্গ পরিণত হবে, ভ্রূণ একদম শিশু দশা রয়েছে, মাঝখানে কোনো লার্ভা দশা নেই। ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট হচ্ছে যখন মাঝখানে একটি ইন্টারমিডিয়েট লার্ভা দশা আসে, এবং সেই লার্ভা দশাটি অ্যাডাল্টের সঙ্গে বা পূর্ণাঙ্গের সঙ্গে ম্যাচ করে না, ডোন্ট রিজেম্বল, নট রিজেম্বল উইথ অ্যাডাল্ট অ্যাডাল্ট ওয়ান, সেটা কেন বলি ইনডাইরেক্ট। সরাসরি আর একটা হচ্ছে প্রত্যক্ষ ভাবে, একটা পরোক্ষ ভাবে, বুঝতেই পারছো? ডিরেক্টলি কোনো দশার লার্ভা দশা নেই, ডিরেক্টলি পরিস্ফুরণ হচ্ছে। আরেকটা হচ্ছে কি, না লার্ভা দশার মাঝখান দিয়ে এবং লার্ভা দশাটি পূর্ণাঙ্গ থেকে আলাদা রকম। তোমরা দেখেছো হয়তো এখানে আমাদের ক্ষেত্রে লার্ভা দশা আরো বেশি উন্নত, তাই তো? তো সেই ভিত্তিতে আমরা বলতে পারি এটা হচ্ছে ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট। সর্ট আউট অ্যানিমালস অন দ্য বেসিস অফ দেয়ার সিমেট্রি, ওয়েদার রেডিয়াল না বাইল্যাটারাল। দেখো, শ্রেণীবিন্যাসের অন্যতম একটি ভিত্তি ছিল প্রতিসাম্যতা বা সিমেট্রি। সিমেট্রি একটা জিনিস মনে রাখা জরুরি, যে প্রতিসাম্যতা কোন ভিত্তিতে বলি, যে এদেরকে দেখো দু টাইপের কিছু হয়, কিছু প্রাণী রয়েছে যারা একদম অপ্রতিসম, অ্যাসিমেট্রিক্যাল, তাদেরকে কোন রকম কোনো তল দিয়েই সমান ভাগে ভাগ করা যায় না। আর হচ্ছে রেডিয়াল এবং বাইল্যাটারাল। রেডিয়াল হচ্ছে তুমি প্রাণীটিকে যে কোনো অরীয় তল বরাবর, অরীয় তল রেডিয়াল মানে কি, রেডিয়াস বরাবর, এটা সেন্টার রয়েছে রেডিয়াস, যে কোনো রেডিয়াস বরাবর ভাগ করলে যদি দুটো ইকুয়াল অংশ পাই, তাহলে সেটাকে আমরা বলবো রেডিয়াল। বাইল্যাটারাল কি? বাইল্যাটারাল বা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য হচ্ছে যখন কোনো একটা প্রাণীকে শুধুমাত্র একটি তল বরাবরই দুটি ভাগে ভাগ করা যায়, একটি লম্বালম্বি তল রয়েছে, সেই তল দিয়েই দুটি ভাগে ভাগ করা যায়, তাহলে সেটি হচ্ছে শুধুমাত্র বাইল্যাটারাল বা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। এটা হচ্ছে অরীয় প্রতিসাম্য, বুঝা গেছে?
এবার এক্স্যাক্টলি রেডিয়াল রেডিয়াল সিমেট্রি কোথায় দেখতে পাওয়া যায়? রেডিয়াল সিমেট্রি হচ্ছে, দেখো অ্যাসিমেট্রিক্যাল হচ্ছে সব থেকে প্রথম, সব থেকে বেসিক যেটি, সেটি হচ্ছে তোমার স্পঞ্জ গুলি বা পরিফেরারা। রেডিয়াল কাদের মধ্যে দেখতে পাওয়া যায়? রেডিয়াল পাওয়া যায় সিলেন্ট্রেটস বা নিডেরিয়া বলতে পারো, দেন টিনোফোরা, এবং তার সঙ্গে সঙ্গে পূর্ণাঙ্গ একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা কিন্তু অ্যাডাল্ট, লার্ভাল একাইনোডার্মাটা এখানে আসবে। তাহলে অ্যানেলিড, তারপরে আর্থ্রোপোডা থেকে শুরু করে কর্ডে টর্ডে যতগুলি রয়েছে সব বায়ু আসবে। তো এখানে এই ক্ষেত্রে টিনোফোরা, সিলেন্ট্রেট, একাইনোডার্ম এগুলি হচ্ছে রেডিয়াল, রেডিয়াল রেডিয়াল। আর অ্যানেলিডা, আর্থ্রোপোডা এরা হচ্ছে বাই বা দ্বিপার্শ্বীয়। এবার নেক্সট কেসটা হচ্ছে যে যত ধীরে ধীরে ইভলিউশন হয়েছে বা ধীরে ধীরে যখন ভার্টিব্রেটরা বা মেরুদণ্ডী প্রাণীদের যখন বিবর্তন হয়েছে, সেই বিবর্তনের দশায় সব থেকে একটা মেজর চেঞ্জ যেটা দেখতে পাওয়া গেছে সেটা হচ্ছে এদের হার্ড চেম্বার বা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলির সংখ্যা বৃদ্ধি। অর্থাৎ প্রথমে 2, তারপরে 3, তারপরে 4, এইভাবে ধীরে ধীরে এদের নাম্বার চেঞ্জ হয়েছে। তো উদাহরণ দাও প্রত্যেকটার। তো সব থেকে প্রথম ভার্টিব্রেট যদি যে ভার্টিব্রেট দশাগুলো যদি দেখি, তো ভার্টিব্রেটটা দেখো ফিশ, দেন বা সরি ফিশ, দেন আসছে অ্যাম্ফিবিয়ান্স উভচররা, তারপর সরীসৃপরা, তারপরে পাখি বা এভিস, এবং সবার শেষে স্তন্যপায়ী বা ম্যামাল। তো ফিশদের ক্ষেত্রে প্রথম 2 চেম্বার হার্ট ছিল, অ্যাম্ফিবিয়ানের 3, রেপটাইলস এর 3, কিন্তু রেপটাইলস এর মধ্যে ক্রোকোডাইল এক্সেপ্ট। কুমির কি আছে? কুমিরের মধ্যে 4 প্রকোষ্ঠ রয়েছে। তাহলে বার্ডস, ম্যামালস প্লাস কুমির, এদের মধ্যে কি ছিল? 4 প্রকোষ্ঠ যুক্ত 4 চেম্বার হার্ট। ক্লিয়ার? সবগুলো উদাহরণ বলতে পারবে ইজিলি? fill up the blank spaces appropriately. আর্থ্রোপোডার এক্সক্রিটরি অর্গান কি? আর্থ্রোপোডা সন্ধিপাত প্রাণীদের ক্ষেত্রে এক্সক্রিটরি অর্গান বা এদের রেচন অঙ্গ কি রয়েছে? আমরা জানি এদের রেচন অঙ্গ প্রধানত যেটা রয়েছে সেটা ম্যালপিজিয়ান টিউব বা ম্যালপিজিয়ান নালিকা। সার্কুলেটরি অর্গান কি রয়েছে এদের? এদের সার্কুলেটরি অর্গান, সার্কুলেটরি কি টাইপের? ওপেন টাইপের, হিমোসিল রয়েছে আমি জানি, তাই তো? হ্যাঁ। রেসপিরেটরি অর্গান রয়েছে ফুসফুস, গিল, ট্রাকিয়াল সিস্টেম। নেফ্রিডিয়া রয়েছে কিন্তু ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। নেফ্রিডিয়া হচ্ছে রেচন অঙ্গ, এটা হচ্ছে অ্যানিলিডা। ওকে। মেটানেফ্রিডা রয়েছে রেচন অঙ্গ, মুক্ত প্রকৃতির সার্কুলেটরি অর্গান। তাহলে এটা কি বলো, এটি কি? মেটানেফ্রিডিয়া প্রথম প্রধানত রয়েছে মোলাস্কাদের ক্ষেত্রে। আর ঠিক আছে, তাহলে এটা মোলাস্কা হয়ে যাবে। আর মোলাস্কাতে বলো কি দেখতে পাওয়া যাবে? মোলাস্কার শ্বসনাঙ্গ কি? এদের রয়েছে ফেদার মতো, ফেদার লাইক গিল, ফেদারের মতো কিছু ছিদ্র দেখতে পাওয়া যায়, ফুলকা ছিদ্র। অ্যাম্ফিবিয়াদের ক্ষেত্রে হ্যাঁ, এটা লাংস রয়েছে, এটি ক্লোজ প্রকৃতি, কারণ ম্যামালস এর মধ্যে সবাই ক্লোজ, মানে সরি কোয়াড্রেটের সবাই ক্লোজ প্রকৃতির বা বদ্ধ প্রকৃতির সম্বোধন দেখা যায়। কিন্তু এদের রেচনাঙ্গ কি? এদের রেচনাঙ্গ হচ্ছে প্রধানত কিডনি রয়েছে এদের ক্ষেত্রে। মানে অ্যাম্ফিবিয়ানরা ম্যামালস, সরি অ্যাম্ফিবিয়ানসরা ভার্টিব্রেটের অন্তর্ভুক্ত। ভার্টিব্রেটাতে বেশি বৈশিষ্ট্য রয়েছে, এদের কাছে কিডনি রয়েছে। ওকে, চলো ম্যাচ দ্য ফলোইং। অ্যাম্ফিবিয়া এর মধ্যে কোনটি অ্যাম্ফিবিয়াতে বিশেষ করে দেখতে পাওয়া যায়? ম্যাচ করো। অ্যাম্ফিবিয়া মানে হচ্ছে উভচর। তো এদের উভয় দুটোই বৈশিষ্ট্য রয়েছে, এরা জলেও থাকতে পারে, স্থলেও থাকতে পারে, ডুয়াল হ্যাবিট। ম্যামালস বা স্তন্যপায়ীরা, স্তন্যপায়ীদের ক্ষেত্রে কি রয়েছে বলো? ম্যামালস নামি ম্যামালস, মানে এদের মধ্যে স্তনগ্রন্থি রয়েছে বা ম্যামারি গ্ল্যান্ড রয়েছে। ওকে। কন্ড্রিকথিস, কন্ড্রিকথিস কন্ড্রো কথাটা সবসময় ইউজ হয় কার্টিলেজ বা তরুণাস্থির জন্য। তাহলে এটা কি হবে বলো? এইটি। অস্টিকথিস, অস্টিও কথা ইউজ হয় হাড়ের জন্য, তো অস্টিকথিস এর হচ্ছে হ্যাঁ। এবার অস্টিকথিস আরেকটা বৈশিষ্ট্য রয়েছে, এদের কাছে এয়ার ব্লাডার রয়েছে বা বায়ু, সরি এয়ার ব্লাডার কেন বললাম, এদের ক্ষেত্রে হ্যাঁ এয়ার ব্লাডার বা বায়ুথলি রয়েছে, তাই এরা বেশিক্ষণ ধরে জলের নিচে থাকতে পারে। অ্যান্সার উইল বি ডি। ওকে। সাইক্লোস্টোমাটা, এদের নামটাই সাইক্লোস্টোমাটা, গোলাকার মুখটা, পরজীবী রূপে থাকে, তো চোষক টাইপের কিছু একটা অঙ্গ থাকে যেটার মাধ্যমে এরা গিয়ে এদের পরশকের দেহের সঙ্গে জুড়ে থাকে, হোস্টের সঙ্গে। সাইক্লোস্টোমা হয়ে যাবে
অ্যাবিস বা পাখিদের যদি কথা বলি, তাহলে এদের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এদের মধ্যে বায়ুপূর্ণ কিছু হাড় রয়েছে, নিউম্যাটিক বোন। ওকে, এবং তার সঙ্গে এয়ার ব্লাডার এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ওকে, চলো নেক্সট। এন্ডোপ্যারাসাইটস আর ফাউন্ড ইনসাইড দ্য হোস্ট বডি। আমরা জানি যে অন্তঃপরজীবী যেগুলি, সেগুলি সাধারণত পোষক দেহের মধ্যেই থাকে। তো এদের ক্ষেত্রে আমরা জানি বিশেষ কিছু গঠন রয়েছে, তাই তো, যার কারণে এরা এই সমস্ত পরিবেশের মধ্যে থাকতে পারে হোস্টের দেহের মধ্যে। কারণ হোস্টের দেহের মধ্যে তো বিভিন্ন অপ্রতিকূল পরিবেশ রয়েছে, অ্যাসিডিক এনভায়রনমেন্ট হয়ে বলো বা উৎসেচক, তো কিভাবে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারে? তো তার জন্য এদের কাছে কি কি ক্ষমতা রয়েছে? এক, এদের উচ্চ জনন ক্ষমতা, খুব দ্রুত এদের নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারে। দেন এদের কাছে কিছু প্রেজেন্স অফ কিছু অ্যাডেসিভ অর্গান, যেমন হচ্ছে আমরা সাকার, যেগুলির মাধ্যমে এরা খুব সহজেই হোস্টের শরীরে জুড়ে থাকতে পারে। দেন কোন রকম ডাইজেস্টিভ সিস্টেম বা এদের পরিপাকতন্ত্র না থাকে না, ডিরেক্টলি পোষকের শরীর থেকেই তোষকের মাধ্যমে ডিরেক্টলি নিউট্রিশন পুষ্টি গ্রহণ করে। আর কি, আননেসেসারি যে সেন্স অর্গান গুলি রয়েছে বা আননেসেসারি সেন্স অর্গান গুলি অ্যাবসেন্ট, ঠিক আছে, অন্তঃপরিচিত। ম্যাচ দ্য ফলোইং রাইট, কারেক্ট চয়েস তো হয়ে যায়, আবার ম্যাচ করো। চলো, এর ক্ষেত্রে লিখতে বলা হয়েছে, দেখো পাইলা, পায়রার মধ্যে এটির মধ্যে কোনটি দেখতে পাওয়া যায়, বিশেষ করে পায়রার মধ্যে? তো পায়রার মধ্যে দেখতে পাওয়া যায়, পায়রার মধ্যে মোলাস্কার মধ্যে অন্তর্ভুক্ত করে। আর এদের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, কি দেখতে পাওয়া যায়? প্রেজেন্স অফ শেল, শামুক। ওকে, ককরোচ বা আরশোলা, আরশোলাদের ক্ষেত্রে সন্ধি পদ, এদের ক্ষেত্রে জয়েন্ট অ্যাপোডেজ। আর্থ্রোপোডদের একটু নামই এটা, আর্থ্রোপোড জয়েন্টেড অ্যাপোডেজ, তাই না? এটা হয়ে যাবে এক, জয়েন্টেড অ্যাপেন্ডিক্স। অ্যাস্টেরিয়াস, অ্যাস্টেরিয়াস কোন কোন হতে পারে? একাইনোডার্মাটা, একাইনোডার্মাটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এদের ক্ষেত্রে থাকে ওয়াটার ক্যানাল, সরি ওয়াটার ভাস্কুলার সিস্টেম। ওটা ক্যানাল নয় কিন্তু, ওটা জল সংবহন তন্ত্র নালিকা তন্ত্র বিশাল পার্থক্য। ওটা ক্যানাল সিস্টেম বডি ফেরা থাকে, আর ওয়াটার ভাস্কুলার সিস্টেম একাইনোডার্মাটায়, রাইট? টর্পেডো, টর্পেডো হচ্ছে বিশেষ ধরনের একটা ইলেকট্রিক অর্গান থাকে এদের ক্ষেত্রে, তাই তো? প্যারট, বা বলতে পারো প্যারট কি, প্যারট হচ্ছে বিশেষ প্রকৃতির, এটা হয়ে গেল, কি হয়ে গেছে, হ্যাঁ। এবার প্যারোটে কি বলো, প্যারোট বা এদের ক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যে এরা এদের পার্সিং দেখা যায় প্যারোটে। আর ডগ ফিশের মধ্যে, ডগ ফিশ কি বলো, ডগ ফিশ মানে হচ্ছে তোমার কন্ড্রেক্সিসের অন্তর্ভুক্ত। এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় প্লাকোয়েডাস। প্লাকোয়েডাস আর সাইক্লোডাসের মধ্যে আমরা পার্থক্য পড়েছি আর কি। দেখো, ডিফারেন্সিয়েট বিটুইন ওপেন অ্যান্ড ক্লোজ সিস্টেম, অলরেডি আমরা ডিসকাস করেছি এটা। মুক্ত এবং বদ্ধ সংবহনতন্ত্র, ওভিপারিটি ভিভিপারিটি হয়ে গেছে, ডিরেক্ট ইনডাইরেক্ট হয়ে গেছে। এটা দেখো, অ্যাসিলোমেট এবং সিউডোস্যালোমেট, সিলম যুক্ত, সরি সিলম বিহীন এবং ছদ্ম সিলম যুক্ত, এই দুটির মধ্যে কিভাবে তোমরা পার্থক্য সনাক্ত করতে পারবে? দেখো, অ্যাসিলোমেট হচ্ছে একদমই সিলম অনুপস্থিত, সিলম অ্যাবসেন্ট। সিলম অ্যাবসেন্ট মানে কি, কোনো ক্যাভিটি নেই বিটুইন সেল ওয়াল, বডি ওয়াল, হ্যাঁ, দেহ প্রাকার এবং গাট ওয়াল, এদের মধ্যে কোনো ক্যাভিটি নেই। এখানে ক্যাভিটি প্রেজেন্ট, তাই এদের বলি সিলম প্রেজেন্ট। বাট সরি সরি সরি, এটা তো ছদ্ম সিলম যুক্ত বলেছে না, হ্যাঁ। তো এদের ক্ষেত্রে সম্পূর্ণরূপে নেই। আর সিউডোসিলমে কি, যে বডি ওয়াল এবং গাট ওয়ালের মধ্যে ক্যাভিটি রয়েছে, কিন্তু ক্যাভিটি নট লাইন্ড বাই মেসোডাম। সিলম তখনই বলবো যখন সেই গহ্বরটা মেসোডাম দিয়ে আবৃত থাকে। এই ক্ষেত্রে মেসোডাম দিয়ে আবৃত থাকে না, বরং ছড়িয়ে ছিটিয়ে থাকে, স্ক্যাটার্ড হয়ে থাকে ইন ব্যাগস। বুঝতে পারছো? Okay. উদাহরণ সিউডোসিলামের, সিউডোসিলামের উদাহরণ এবারে সিউডোসিলামের প্রধান উদাহরণ বলা তো, দেখো সিউডোসিলামের আমরা জানি যে অ্যাসিলোমেট হচ্ছে যারা পুরোপুরি ডিপ্লোপ্লাস্টিক, তাহলে পরিফেরা বা নিডারিয়া এদেরকে তোমরা খুব সহজেই বলতে পারো, রাইট? আর অন্যদিকে সিউডোসিলম মানে জাস্ট সিলম নেই, সিলম এক্স্যাক্টলি বলছি না কেন, কারণ মেসোডার্ম নেই। বাদ বাকি সব সিলমের বৈশিষ্ট্যগুলো যে প্রায় দেখতে দেখতে পাওয়া যায়। এক্স্যাক্টলি সিউডোসিলমের ধরনের হচ্ছে অ্যাসেলমেন্থিস। ওকে, অ্যাসেলমেট হয়ে যাবে প্লাটিহেলমিনথিস। আর এদের ক্ষেত্রে কেন কথা ইউজ করলাম, কারণ এদের ক্ষেত্রে আমরা জানি ডিপ্লোপ্লাস্টিক দশা দেখতে পাওয়া যায়, সরি ট্রিপ্লোপ্লাস্টিক দশা প্রথম দেখতে পাওয়া যায় প্লাটিহেলমিনথিস থেকে, ঠিক আছে? আর যখনই ট্রিপ্লোপ্লাস্ট আসবে তখনই আমাদের সিলমের কথাটা মাথায় আসবে, কারণ তখনই মেসোডার্ম এসছে, ঠিক আছে? চলো।
নোটোকর্ড এবং নার্ভ কর্ডের মধ্যে কি পার্থক্য? দেখো আমি ডিসকাস করছি। নোটোকর্ড বা যেটাকে আমরা বলি, নোটোকর্ড কি? নোটোকর্ড হচ্ছে না ভ্রূণে যখন বৃদ্ধি পায় তখন বৃহস্পতি একটা মেসোথাম থেকে উৎপন্ন দণ্ডের মতো একটা গঠন থাকে, তাদেরকে নোটোকর্ড বলি। আর নার্ভ কর্ড কি? যে স্নায়ুরোধী, যেখানে স্নায়ু দিয়ে একটা তৈরি একটা দণ্ড প্রকৃতির গঠন। তো নোটোকর্ড সাধারণত মেসোডার্ম থেকে ডিরাইভ হয়, মেসোডার্মালি ডিরাইভ রড লাইক স্ট্রাকচার। কোন দিকে থাকে? পৃষ্ঠদেশ বরাবর। আর নার্ভ কর্ড একটা সলিড, এটা একটা সলিড হচ্ছে, সলিড স্ট্যান্ড স্নায়ু দিয়ে অনেকগুলো স্নায়ু, মনে করো স্নায়ু কি অনেকগুলো দড়ি, তো অনেকগুলো সুতোকে যদি একসঙ্গে রেখে দিয়ে একটা দণ্ড তৈরি হবে না, সলিড স্ট্রাকচার একটা, হ্যাঁ সেরকম একটা সলিড স্ট্রাকচার যেটা কোন বরাবর থাকে, সলিড স্ট্রাকচার অফ নার্ভ টিস্যু, ঠিক আছে, সেটা হচ্ছে নার্ভ। পলিপ এবং মেডুসা, পলিপ এবং মেডুসা কি আগে এটা জানো? পলিপ এবং মেডুসা হচ্ছে সিলেন্টারেটদের যে দুটি মেটাজেনেসিসের দশাগুলি রয়েছে, দুটি জেনারেশন, সেগুলো হচ্ছে পলিপ এবং মেডুসা। পলিপ হচ্ছে সেই দশাটা যেটা নিজে সাঁতার কাটতে পারে, সিলিন্ড্রিকাল হয়, যেমন উদাহরণ হচ্ছে হাইড্রা। আর মেডুসা, এরা আমব্রেলা শেপড হয়, ছাতার মতো দেখতে অনেকটা, এবং ফ্রি সুইমিং, সাঁতার কাটতে সক্ষম। পলিপ দশাটি সাঁতার কাটতে সক্ষম নয়, এরা স্থির হয়ে থাকে। আর মেডুলা দশাটি সাঁতার কাটতে সক্ষম, এরকম আমব্রেলার মতো হয় এবং সাঁতার কাটতে সক্ষম। উদাহরণ তোমরা হয়তো দেখেছো, জেলিফিশ, ওবেল, তাই তো, জেলিফিশ, এগুলি সব। ঠিক আছে, পলিপ এবং মেডুসা আমাদের পার্থক্য বুঝে গেল। চলো, give the characteristic feature of the following citing one example of each. পণ্ডিত থেকে এবং অস্টিকথিসের উদাহরণ দাও, তার সঙ্গে একটা বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়। ওকে, এখানে বক্স রয়েছে, এখানে ডিসকাস করে দিচ্ছি। কনড্রিকটিস এবং অস্টিকথিস। কনড্রিকটিস হচ্ছে, এরা প্রধানত ম্যারিন, মানে ম্যারিন মানে এরা হচ্ছে প্রধানত সমুদ্রের মধ্যেই থাকে। তার সঙ্গে এদের দেহটা, পুরো দেহ স্ট্রিম লাইন, এবং আমরা জানি এদের যে মেরুদণ্ড কি হয়, মেরুদণ্ড কি দিয়ে তৈরি? ভার্টিব্রেট, মানে মেরুদণ্ডটা কি ভালো, যে নোটোকর্ডটা পরবর্তী দশায় ভার্টিব্রেটা দিয়ে বা ভার্টিব্রা বা মেরুদণ্ড দিয়ে মানে রিপ্লেসড হয়। তো মেরুদণ্ড দিয়ে কি দিয়ে তৈরি? এক্ষেত্রে মেরুদণ্ডটি প্রধানত কার্টিলেজ দিয়ে বা তরুণাস্থি দিয়ে তৈরি, মানে কার্টিলেজিনাস। উদাহরণ টাইগন, ডগফিশ, স্কলিওসিস, এগুলো সব। অস্ট্রিকথিস, এরা সামুদ্রিক, তার সঙ্গে সঙ্গে ফ্রেশ ওয়াটার দুটোই হয়। এরা শুধুমাত্র মারিন নয়, এক্সক্লুসিভলি, ঠিক আছে। এরা ফ্রেশ ওয়াটার এবং সামুদ্রিক দুটো জলেই পাওয়া যায়। এরাও স্ট্রিম লাইন বডি দেখতে পাওয়া যায়, কিন্তু এদের ক্ষেত্রে যে অন্তঃকঙ্কালটি রয়েছে, অন্তঃকঙ্কালটি কি দিয়ে তৈরি? বোন বা হাড়ের, অস্থি নির্মিত। উদাহরণ বলো, উদাহরণ তো চেনাই তোমরা, রহু, কাতলা, এগুলি সব, লেবিও, বেটা, ফাইটিং ফিশ, এগুলি সব। ওকে, চলো নেক্সট, ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডা। কর্ডাটার কিছু উপপর্ব রয়েছে, সেগুলিকে ব্যাখ্যা করো। সেগুলি হচ্ছে, তাহলে বলো যে এখানে ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডার মধ্যে কি কি পার্থক্য দেখতে পাওয়া যায়? ইউরোকর্ডাটা হচ্ছে সেই দশাটি যখন, যাদের যে লার্ভা দশাটি ছিল, লার্ভার যে টেল বা পুচ্ছটি ছিল বা লেজ, সেই লার্ভার লেজটায় শুধুমাত্র নোটোকর্ড থাকে। তাহলে নোটোকর্ড অনলি প্রেজেন্ট ইন লার্ভাল টেল, এটা হচ্ছে ইউরোকর্ডাটা। সেফালোকর্ডাটায় নোটোকর্ড পুরো হেড থেকে শুরু করে টেল অবধি, হেড থেকে শুরু করে টেল অবধি রয়েছে, অ্যান্ড পারসিস্টেন্ট থ্রু আউট দ্য লাইফ, পুরো জীবন ধরেই থাকে, থ্রু আউট দ্য লাইফ। এক্সাম্পল, ইউরোকর্ডাটার কি এক্সাম্পল রয়েছে? এখানে রয়েছে অ্যাসিডিয়া, অ্যালপা। সেফালোকর্ডের উদাহরণ কি? ব্রাঙ্কিওস্টোমা। ক্লিয়ার? নেক্সট হচ্ছে এদের মধ্যে সিমিলারিটি বলতে হবে। সিমিলারিটি বলতে খুবই সহজ, দুটি করে সাদৃশ্য বলো। তাদের ক্ষেত্রে অ্যাভিস এবং ম্যামালস, অর্থাৎ পাখি, পক্ষী গোষ্ঠী এবং স্তন্যপায়ীদের ক্ষেত্রে। তো অ্যাভিস এবং ম্যামালস এর ক্ষেত্রে সাদৃশ্য কি? না,
দুটি ওয়ার্ম ব্লাডেড, গরম রক্তযুক্ত এবং চার প্রকোষ্ঠযুক্ত হাড় রয়েছে, দেখতে পড়লাম। ফগ এবং ক্রোকোডাইল, দেখো হার্ট তো একসাথে বলতে পারে না, কারণ ক্রোকোডাইলের চার আর ব্যাঙের তিন, তো এটা তো হবেই না। কি সিমিলারিটিস রয়েছে না, দুটোই কোল্ড ব্লাডেড বা পয়কিলোথাল। তার সঙ্গে সঙ্গে দুটোই ডিম প্রদান করে, তো দুটোই ওভিপেরাস। টার্টল এবং পায়লা দুটির মধ্যে কি রয়েছে বলো? দুটোই, এরা হচ্ছে কোল্ড ব্লাডেড দুজনেই, এবং দুজনেই ডিম প্রদান করে, তো দুজনেই ওভিপেরাস। লিমলেস একটা অ্যানিমাল, লিমলেস অ্যানিমাল যাদের ক্ষেত্রে উপাঙ্গ নেই, উপাঙ্গ নেই এরকম অনেক প্রাণী আছে, তাই না? লিমলেস, তবে প্রধানত লিমলেস অ্যানিমাল কাকে বলা হয়? ইকথিওফিশকে লিমলেস অ্যানিমাল বলা হয়। কোল্ড ব্লাডেড অ্যানিমালের উদাহরণ দাও। ট্রাইগন বলতে পারো, তারপর এগুলো যতগুলো বললাম ওগুলো সবই হবে। ওয়ার্ম ব্লাডেড অ্যানিমালের নাম বলো, ম্যামালস। ম্যামালস বলে কাকুতার নাম দাও একটা, হোমোসেপিয়েন্স। চলো মাংকি বলে দিলাম, ম্যাকাকা। অ্যানিমাল পোসেসিং ড্রাই এন্ড কনিফার স্কিন, রেপ্টাইল, রেপ্টাইল উদাহরণ বলো একটা, নাজা বা কোবরা। ঠিক আছে। অ্যানিমাল হ্যাভিং ক্যানাল সিস্টেম এন্ড স্পিকিউলস, নালিকা তন্ত্র রয়েছে এবং স্পিকিউল রয়েছে, এটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পরিফেরা গ্রুপের। আর পরিফেরার প্রধান একটা উদাহরণ, বিশেষ উদাহরণ বলো, পরিফেরার উদাহরণ রয়েছে ইউস্পঞ্জিয়া, রাইট? বাথ স্পঞ্জ, বাথ স্পঞ্জ বলতে পারো, তাই না? ফ্রেশ ওয়াটার স্পঞ্জ, এগুলো সবই উদাহরণ দিতে পারো। অ্যানিমাল উইথ নিডোব্লাস্ট, নিডোব্লাস্ট কাদের ক্ষেত্রে রয়েছে? সিলেন্টারেন্স এর ক্ষেত্রে বা নিডারিয়াদের ক্ষেত্রে। উদাহরণ বলো একটা, হাইড্রা। আর উদাহরণ বলতে পারবো ওবেলিয়া, রামসিয়া, সব। ঠিক আছে, জেলিফিশ, এগুলো সব হবে। ওকে, চলো। গিভ অ্যান এক্সাম্পল ফর ইচ অফ দ্য ফলোইং। একটি ভিভিপেরাস অ্যানিমালের উদাহরণ দাও। ভিভিপেরাস মানে যারা হচ্ছে আহ শিশু জন্ম দেয়, সেরকম হচ্ছে ম্যামাল। আবার ম্যাকাকা দিয়ে দাও এখানে, সরি, আবার মাংকি দিয়ে দাও। ফিশ প্রসেসিং পয়জন স্টিং, ছোট, এটা তো আগে থেকেই শুনে আসো। পয়জন স্টিং কাজে রয়েছে ট্রাইগন। ঠিক করে ইলেকট্রিক অর্গান কার ক্ষেত্রে রয়েছে? টর্পেডো। এমন একটা অর্গান যেটি বয়ান্সি রেগুলেট করে, সেটা হচ্ছে আমরা জানি এয়ার ব্লাডার। তাদের ক্ষেত্রে এটা প্রধানত রয়েছে অস্টিক টেস্টিকেলের প্রেজেন্স। অ্যানিমাল উইথ এক্সিবিট অল্টারনেশন অফ জেনারেশন, অল্টারনেশন অফ জেনারেশন বা মেটামরফোসিস কোথায় দেখতে পাওয়া যায়? ওবেলিয়াদের ক্ষেত্রে। মানে এর ক্ষেত্রে পলিপ, এবং সাধারণত কি হয় যে কিছু পলিপ কিছু মেডুসা এরকম থাকে, কিন্তু এদের ক্ষেত্রে পলিপ থেকে মেডুসা, মেডুসা থেকে পলিপ, এভাবে এরা নিজেদের জেনারেশন চেঞ্জ করতে পারে, অল্টারনেশন অফ জেনারেশন দেখতে পাওয়া যায়। অভিপেরাস অ্যানিমালস উইথ ম্যামারি গ্ল্যান্ড, তাহলে ম্যামারি গ্ল্যান্ড মানে এমন একটা ম্যামালস এর নাম বলো যেটি ডিম দেয়। তো এরকমটা হচ্ছে প্লাটিপাস। কতবার এর কথা ইউজ হলো? দেখলে এমসিকিউ আসার চান্স অনেক বেশি। প্লাটিপাসের সঙ্গে আরেকটা উদাহরণ দিতে পারে এক্সিডনা, এটাও সেম। নিচে বিভিন্ন প্রাণীদের এক্সক্রিটরি অর্গান গুলি দেওয়া রয়েছে, বা রেচন অঙ্গগুলির নাম দেওয়া রয়েছে। চলো ম্যাচ করার চেষ্টা করি। ব্যালানোগ্লোসাস, ব্যালানোগ্লোসাস এর মধ্যে প্রধানত কি কোন টাইপের দেখতে পাওয়া যায়? ব্যালানোগ্লোসাস হচ্ছে বিশেষ, ব্যালানোগ্লোসাস হচ্ছে একটা বিশেষ রোগ। এটা হচ্ছে ব্যালানোগ্লোসাস গুলি কর্ডাটার অন্তর্ভুক্ত কি? আগে এইটা আমাকে ভালো করে বল না। ব্যালানোগ্লোসাস এটা পর্ব হেমি কর্ডাটা, আগে এদের কর্ডাটা আবার গণ্য করা হতো, কিন্তু এটা হেমি কর্ডাটার অন্তর্ভুক্ত। আর হেমি কর্ডাটাদের ক্ষেত্রে আমরা জানি যে তিনটি অংশ রয়েছে, প্রোবোসিস, পলার এবং পুরো দেহকাণ্ড, ট্রাঙ্কটা। তো এদের ক্ষেত্রে প্রোবোসিস গ্ল্যান্ড থাকে, সেই প্রোবোসিস গ্রন্থি দিয়েই এরা এক্সক্রিশন সম্পন্ন করে। ঠিক আছে। লিচ বা জোক, অ্যানিলিডা, অ্যানিলিডার ক্ষেত্রে এক্সক্রিটর কি রয়েছে? নেফ্রিডিয়া। লোকাস মানে আর্থ্রোপোডা, আর্থ্রোপোডাদের ক্ষেত্রে কি রয়েছে? আর্থ্রোপোডা রয়েছে ম্যালপিজিয়ান নালী, নেফ্রিডিয়া হবে, এটা ম্যালপিজিয়ান টিবিউল হবে। লিভার ফ্লুক বা ফ্যাসিওলা, এটা কাদের মধ্যে? প্লাটিহেলমিনথেস। আর প্লাটিহেলমিনথেসে কি রয়েছে বলো? ফ্লেম কোষ, শিখা কোষ বা ফ্লেম সেল, যেগুলি এক্সপ্রেশনের অঙ্গ বা এক্সপ্রেশনের একক বলে গণ্য করা হয়। সিয়াচিন, সিয়াচিন কতবার শুনেছো বলো? সিয়াচিনে, সিয়াচিনটা কি হয়ে গেছে? প্রবর্তিত হয়ে গেছে। পাইলা, মলা, এটা 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 হয়ে গেছে, এটা হয়ে গেছে। হ্যাঁ, পাইলা বা আপেল শামুক, আপেল শামুকে কি থাকে বলো? আপেল শামুক মানে মোলাস্কা। আর মোলাস্কা পর্বে আমরা জানি যে মোলাস্কা পর্বে মেটানেফ্রিডিয়া দেখতে পাওয়া যায়, তাহলে এটা হয়ে যাবে মেটানেফ্রিডিয়া।
এবার সি আর্চিনের ক্ষেত্রে আমি অ্যাবসেন্ট কেন বললাম তোমরা বলো। সি আর্চিনের কোনো এক্সক্রিটরি অর্গানই নেই, কেন এরকমটা বলা হলো? সি আর্চিন কোন গ্রুপের মধ্যে পড়ছে আমাকে বলো। সি আর্চিন হচ্ছে একাইনোডার্মা, তো কন্টক দেহি বা একাইনোডার্মাটা যেগুলি রয়েছে, একাইনোডার্মাটার ক্ষেত্রে সি আর্চিন বা একিনাসিটি রয়েছে সমুদ্র সজারু, সেটিতে কোন রকম রেচনতন্ত্র দেখা যায় না, রেচনতন্ত্র অ্যাবসেন্ট। এক্সক্রিটরি সিস্টেম ইজ অ্যাবসেন্ট ইন একাইনোডার্ম, এই কথাটা খুবই জরুরি, আমি বারবার লিখে দিচ্ছি আবার। রেচনতন্ত্র বা এক্সক্রিটরি সিস্টেম অ্যাবসেন্ট ইন সি আর্চিন, বা এখানে সি আর্চিন স্পেসিফাই করে যদি বলি তাহলে হচ্ছে একাইনোডার্ম। একাইনোডার্মাদের পুরো ফাইলামটি বা পুরো পর্বতটি রেচনতন্ত্র অনুপস্থিত। ক্লিয়ার? তো দ্যাটস অল, এই হলো সব শর্ট অ্যান্সার টাইপ গুলি। বেশিরভাগ তো তোমাদের এমসিকিউ টাইপের ম্যাথস বা কলমই থাকে, কারণ এই চ্যাপ্টারে বেশি বেশি করে জাস্ট উদাহরণে মুখস্থ করতে হবে, যত বেশি উদাহরণ মনে থাকবে তত বেশি করে এরকম প্রশ্নগুলো সলভ করতে পারবে। নেক্সট, দীর্ঘ উত্তরধর্মী গুলোতে আসি। বলো, কর্ডাটা এবং নন কর্ডাটা এদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্যগুলি বলো, তিনটি প্রধান পার্থক্য বলো। এবং এমন একটি স্কেচ ড্র করো যেখানে কর্ডাটার সবগুলি ফিচার ডিফাইন হয়ে যাবে। এটা তো লাইক আমরা কর্ডাটার যে চারটি বৈশিষ্ট্য পড়ে যায়, কর্ডাটার স্কিমেটিক ডায়াগ্রাম এখান থেকে আমি জাস্ট লিখে দিচ্ছি, দেখো। দেখো, কর্ডাটার প্রধান চারটি বৈশিষ্ট্য রয়েছে যাদের থেকে আমরা কর্ডাটাকে বাকিদের থেকে আলাদা করতে পারি। কি সেই বিশেষ বৈশিষ্ট্যগুলি দেখো, ধ্যান। চারটি প্রধান বৈশিষ্ট্য। প্রথমত, কর্ডাটা না মানে হচ্ছে নোটোকর্ড থাকবে পৃষ্ঠদেশ বরাবর, তাই তো, ভ্রূণ অবস্থায়। তার সঙ্গে সঙ্গে কি রয়েছে, এদের ক্ষেত্রে নোটোকর্ড উপস্থিত, এদের ক্ষেত্রে নোটোকর্ড অনুপস্থিত। জীবনের কোনো না কোনো দেশে দেখি থাকে টেল থাকে একটা, পোস্ট অ্যানাল টেল প্রেজেন্ট, এদের ক্ষেত্রে এরকম কিছু নেই। হৃৎপিণ্ড ভেন্ট্রাল সাইডে বা অঙ্কীয় রেখা থাকে, এদের হৃৎপিণ্ডটি পৃষ্ঠদেশ বরাবর থাকে। স্নায়ুরজ্জু বা সিএনএস এর ক্ষেত্রে মেইনলি ডর্সাল সাইডে, আর এছাড়া সাধারণত সিএনএস ও নন কর্ডেটদের ক্ষেত্রে সেন্ট্রাল হয় বা সলিড এবং ডাবল হয়ে থাকে। উল্কা ছিদ্র বা গিল স্লিট গুলি রয়েছে, গিল স্লিট গুলি ফ্যারিংসে থাকে, এদের ক্ষেত্রে এরকম কোনো ফুলকা ছিদ্র থাকেই না, গিল স্লিট অ্যাবসেন্ট। ওকে, স্কিম্যাটিক ডায়াগ্রাম যদি ড্র করতে চাই, স্কিম্যাটিক ডায়াগ্রামটা অনেকটা কিরকম হবে দেখো। সেটাতে গিভেনও রয়েছে, তাই তো। কি বললাম, সব জিনিস বের করতে পারি। প্রথমে একটা নোটো কার্ড ড্র করতে পারি আমরা, তো একটা নোটো কার্ড আছে, আমি এটা মনে করো নোটো কার্ড। দেন কি বললাম, পৃষ্ঠদেশ বরাবর থাকে সিএনএস মানে স্নায়ু রয়েছে। ওকে, দেন গিল স্লিটস, এভাবে ফুলকা ছিদ্রগুলি ফ্যারিংস এর মধ্যে উপস্থিত। তাছাড়াও এখানে পায়ুটি থাকে পোস্ট, পায়ু পরবর্তী, পায়ু পরবর্তী টেল বা লেজ বলতে পারো, পায়ু পরবর্তী অংশ বলতে বলতে পারো, পোস্ট অ্যানাল টেল। পোস্ট অ্যানাল টেল একটা ফিচার বলেছিলাম। ফার্স্ট তো নোটোকর্ড, এক নম্বরে নোটোকর্ড, নোটোকর্ড। দেন স্নায়ুরজ্জু, সিএনএস স্নায়ুরজ্জু দুই, এটা তিন হয়ে গেল। হুইল স্লিট ফোর। দেন আমি বললাম ডরসাল সাইডে হার্ট, এরকম এখানে হার্ট রয়েছে। ভেন্ট্রাল সাইডে অঙ্কীয় দেশে হৃৎপিণ্ড উপস্থিত। এই পাঁচটি বৈশিষ্ট্য কিন্তু প্রধান বলতে পারো, এই পাঁচটি বৈশিষ্ট্যই কর্ডাটাদেরকে বাকি নন কর্ডাটাদের থেকে আলাদা করে। ঠিক আছে, Next হচ্ছে, what is the relationship between germinal layers and the formation of body cavity in case of coelomate, acoelomate এবং pseudocoelomate? সিলম বিহীন, সিলম যুক্ত এবং ছদ্ম সিলম যুক্ত, কি তিনটির মধ্যে জার্মিনাল লেয়ার গুলি বা ভ্রূণ স্তর গুলি
এবং তার সঙ্গে সঙ্গে দেহ গহ্বর সৃষ্টির বিশেষ কি রিলেশনশিপটা রয়েছে সেটা আমাদেরকে জানতে হবে। দেখো, এখানে আমি একটা জিনিস ধ্যান করতে চাই, সেটা হচ্ছে আমরা বলেছিলাম যে সিলম কখন বলবো, সিলম হচ্ছে যখন এক্সট্রামেন্ডোডামের মাঝখানে একটি দেহ গহ্বর মানে হচ্ছে দেহ প্রাকার বা বডি ওয়াল এবং গাট ওয়াল দুটির মাঝখানে একটি গহ্বর থাকে যেটি মেসোডাম দিয়ে আবৃত, রাইট? তাহলে তোমরাই বলো যে সিলম যুক্ত যেগুলি রয়েছে, আমরা সিলম যুক্ত প্রধানত আগেও বলেছিলাম যে সিলম যুক্ত যখনই আমরা বলছি সিলোমেট, সিলোমেট অ্যান্ড অ্যাসিলোমেট, অ্যাসিলোমেটটা যেদিকে লিখছি, সিলোমেটটা যেদিকে লিখছি। তো রিলেশনশিপ কি, এবার এটা তো আমরা জানি যে সিলম থাকবে কি সিলম থাকবে না তার বেসিসে সিলম যুক্ত বা সিলম বিহীন বলছি, বাট এক্স্যাক্টলি রিলেশনটা কি, যে কোন বেসিস তুমি বলছো যে লাইক যে একটা রিলেশন রয়েছে। তো আমরা জানি যখন গ্যাস্ট্রুলেশন হয়, গ্যাস্ট্রুলেশনের প্রসেসে সবার বাইরে প্রথমে এক্টোডার্ম আসে, তারপরে এন্ডোডার্ম ভিতরের দিকে, এবং তারপরে যদি মাঝখানে মেসোডার্ম আসে। এবার যখন এই মেসোডার্মের মাঝখানে কি হয়, ক্যাভিটি তৈরি হয়, মেসোডার্মের মাঝখানে যেটা ক্যাভিটি তৈরি হয়, সাপোজ এইটা দেখো এক্টোডার্ম, এক্টোডার্ম, এন্ডোডার্ম, এর মাঝখানে মেসোডার্ম ছিল। তো যদি এখানে একটা ক্যাভিটি সৃষ্টি হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলতে পারি হ্যাঁ যেটা ক্যাভিটি এরকম রয়েছে এবং ক্যাভিটির চারিদিকে মেসোডার্ম দিয়ে আবৃত রয়েছে, তাহলে এটাকে বলতে পারি সিলম যুক্ত। কিন্তু কখনো কখনো কি হয়, আবৃত থাকে না এভাবে, কি হয় এই যে ক্যাভিটি গুলি রয়েছে, ক্যাভিটি ছড়ি ছিটিয়ে এরকম থলি দুটো থাকে, তখন সেটিকে আমরা বলি সিউডোসিলম বা ছদ্মশিলম যুক্ত। এই সিউডোসিলমের উদাহরণ কি রয়েছে, অ্যাসেলমেন্টিস। অ্যাসিলোমেটের উদাহরণ কি রয়েছে, প্লাটিহেলমিনথেস। আর সিলম যুক্ত হচ্ছে অ্যাসেলমেন্টিসের পর থেকে শুরু করে পুরো সব আর্থ্রোপোডা, অ্যানেলিটা যা রয়েছে সব। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কমেন্ট about the habitat external feature of the animals belonging to the class Amphibia and Reptilia. অ্যাম্ফিবিয়া এবং রেপ্টিলিয়া দুটিকে আলাদাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি। চলো দেখো, অ্যাম্ফিবিয়া প্রথমে ব্যাখ্যা করছি। অ্যাম্ফিবিয়া বা এদের নাম আবারও বলছি, এরা হচ্ছে উভচর বা উভচর মানে উভয়ে থাকবে, জলেও থাকে স্থলেও থাকে, অ্যাম্ফিবায়োস, ডুয়াল লাইফ, তাই তো? এবার এদের হ্যাবিটেট কি বলো, এদের হ্যাবিটেট এরা প্রধানত এদের শরীরটি এরা থিন এবং স্মুথ স্কিন রয়েছে এদের, যাতে করে এরা বোথ ল্যান্ড অ্যান্ড ওয়াটার দুটিতেই থাকতে পারে। ঠিক আছে, এবং এদের চোখের মধ্যে আইস হ্যাভ আইলিডস, চোখ পর্দা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এক জোড়া, এক জোড়া বলবো না, সবসময় পেয়ার অফ লিম্স থাকে সবসময় এদের কাছে। ঠিক আছে, এবার জোড়ায় জোড়ায় থাকবে এদের যে উপাঙ্গগুলি থাকে। ঠিক আছে, আর কানের বদলে কি থাকে, টিম্প্যানাম। তার সঙ্গে একটা বৈশিষ্ট্য বলতে পারে, এদের হচ্ছে ক্লোয়াকা রয়েছে, যেটি রিপ্রোডাক্টিভ, ইউরিনারি এবং জিআই তিনটেরই কমন পাথওয়ে, অর্থাৎ মল মূত্র এবং রিপ্রোডাক্টিভ সমস্ত জিনিসগুলি একটা পাথওয়ে দিয়ে বেরোয়, কমন পাথওয়ে। ঠিক আছে, তাহলে এগুলো ছিল উভচরগুলির প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি। এবার বলো রেপটিলিয়া বা সরীসৃপের উদাহরণ বলো। উদাহরণ তোমরা জানোই ব্যাং, তো কোন কোন ব্যাঙ গুলো উদাহরণ বলতে পারো, আমরা এখানে নামগুলো বলতে পারি, সেগুলি হচ্ছে গাছ ব্যাং, কুনো ব্যাং, তাই তো? তারপরে তো এখানে লিখতে পারো বুফো, রানা, হাইলা। তার সঙ্গে ফিশ যেটা লিমলেস, এটা এমন একটা রয়েছে যেটা লিমলেস উপচার, তো লিমলেস মনে রাখবে এটা। ওকে, অ্যান্ড সালামান্ডার। রেপটিলিয়া আসে এবার, বা সরীসৃপ। সরীসৃপদের কি কি জিজ্ঞেস করতে হবে, আবার সেই হ্যাবিট্যাট এবং বিশেষ কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার ব্যাখ্যা করতে বলা হয়েছে। দেখো, রেপটিলিয়া, এদের নামটা রেপটিলিয়া কেন পড়েছে, রেপটাইল মানে এরা হচ্ছে ক্রিপ করে, অর্থাৎ বলে না যে দেখো নামটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। সরীসৃপ, এতে এরা হচ্ছে গমন পদ্ধতি কেমন, বুকে ভর দিয়ে চলে এরা, হামাগুড়ি দিয়ে চলাবাত করে, তো এই জন্য এদের নাম রেপটাইল। তো এবার এদের উদাহরণ, এরা এরা কোথায় থাকে প্রধানত, রেপে করে চলে বা হামাগুড়ি খেয়ে চলে। এরা এদের শরীরটা পুরো ড্রাই, তো সব লাইক শুষ্ক কর্নিফাইড স্কিন দিয়ে তৈরি। ঠিক আছে,
কর্নিফাইড স্কিন স্কেলস। প্রধানত কোথায় থাকে এরা? স্থলেই থাকে। ঠিক আছে, এদের ক্ষেত্রেও সেম, এরা কিভাবে চলে না, এদের নামের মধ্যে রয়েছে দে উইল ক্রিপ অ্যান্ড ক্রল, হামাগুড়ি দিয়ে চলে বা বুকে ভর দিয়ে চলে এরা সাধারণত। ঠিক আছে, এদের ক্ষেত্রেও কানের বদলে কি থাকে, টিম প্যানাম। এবং প্রধানত এরা ডিম প্রদান করে, অভিপেরা। এরাও কিন্তু ডিম দেয়, অভিপেরা। ঠিক আছে, আর ফার্টিলাইজেশন নিচে কিরকম হয়, অন্তঃনিষেক হয়, ফার্টিলাইজেশন ইন্টারনাল, আর পরিস্ফুরণ ডিরেক্ট ইনডাইরেক্ট দুটোই হতে পারে। উদাহরণ, উদাহরণ তোমরা জানোই, টার্টেল, ক্রোকোডাইল, স্নেকের মধ্যে যতগুলি সাপ রয়েছে, বিশেষ করে কোবরা, ন্যাজা, ক্রেট, এইসব, পাইথন যা রয়েছে সব কিছু। ওকে, দ্যাটস অল। লাস্ট হচ্ছে ম্যামালস আর দ্য মোস্ট অ্যাডাপ্টেড অ্যামং ভার্টিব্রেটস, এলাবোরেট। স্তন্যপায়ী প্রাণীদেরকে আমরা বলি যে বাকি যত রকমের মেরুদণ্ডী প্রাণী রয়েছে সবার থেকে উন্নত, সবার থেকে পরিবর্তিত, সবার থেকে বেশি অ্যাডাপ্টেড। তো কেন এরকমটি বলা হয়েছে, একটু এলাবোরেট করার চেষ্টা করি। দেখো, ম্যামালস অ্যাজ আ নেম সাজেস্ট, এদের ক্ষেত্রে থাকে প্রধান বৈশিষ্ট্যের নাম এমন কেন, ম্যামারি গ্ল্যান্ডস থাকার কারণে এদের নাম ম্যামারি। এবার এদেরকে আমরা সবথেকে মোস্ট অ্যাডাপ্টেড কেন বলছি, মাথায় এটা রাখতে হবে, এদেরকে মোস্ট অ্যাডাপ্টেড কেন বলা হচ্ছে, কারণ এদের যদি তুমি হ্যাবিট্যাট দেখো, বাসস্থান, তো এরা বিভিন্ন রকম বাসস্থান, তুমি মরুভূমি থেকে শুরু করে সমভূমি বা প্লেন বলো, বা মাউন্টেনের মতো জায়গা, তো সমস্ত জায়গার মধ্যেই এরা প্রায় উপস্থিত, সমস্ত জায়গায়। ঠিক আছে, এবার আর কি কি বৈশিষ্ট্য রয়েছে, কেন এত বেশি ডেভেলপ, কারণ এদের কাছে বিভিন্ন ধরনের জ্বর রয়েছে, ডিফারেন্ট টাইপস। এটা তো এরা, আমরা জানি ন্যাথোস্টোমাটা, তাই তো, এদের মুখের মধ্যে ন্যাথা বা জ্বর, তোয়াল রয়েছে। তো ডিফারেন্ট টাইপস অফ জস প্রেজেন্ট। তার সঙ্গে সঙ্গে সেক্সেস আর সেপারেট, অর্থাৎ পুরুষ এবং স্ত্রী দুটি লিঙ্গ আলাদা আলাদা। দেন ফার্টিলাইজেশন ইজ ইন্টারনাল, অন্তঃনিষেক এখনো দেখতে পাওয়া যায় এদের ক্ষেত্রেও। ওকে, এদের ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে, এদের ক্ষেত্রে পেয়ার অফ লিম্স রয়েছে, এক জোড়া, মানে এরা জোড়া জোড়া থাকে, উপাঙ্গগুলি জোড়া জোড়া রয়েছে। উদাহরণ হিসেবে তুমি বলতে পারো কি কি উদাহরণ রয়েছে বলো, পেয়ার অফ লিম্স যেগুলো কি হিসেবে ব্যবহার করে, এরা ওয়াকিং এ ব্যবহার করে, তাই তো, ওয়াকিং এ, বারোইং, ক্লাইম্বিং, এগুলোতে ব্যবহার করে থাকি। ঠিক আছে, আর তাহলে এই সমস্ত বৈশিষ্ট্যগুলি থাকার কারণে এরা বিভিন্ন ধরনের পরিবেশে থাকতে পারে। ফার্টিলাইজেশন ইন্টারনাল, তাহলে এরা প্রিডেটরের হাত থেকে বাঁচায়। সেক্সেস সেপারেট, তাহলে সে আরো বেশি ডাইভার্সিটি আসে এর মধ্যে, ডাইভার্সিটি। এছাড়াও এরা ওয়ার্ম ব্লাডেড, গরম রক্তযুক্ত, তাই এরা কি করতে পারে, শরীরের টেম্পারেচার মেনটেন করে, মেনটেন দা বডি টেম্পারেচার, বডি টেম্পারেচারকে মেনটেন করতে পারে। বাইরে টেম্পারেচার যাই হোক, বাইরে ওয়েদার কন্ডিশন গরম ঠান্ডা হলে এরা নিজেদের শরীরের তাপমাত্রাকে কনস্ট্যান্ট করতে পারে। যখন একটা শরীরের মধ্যে কনস্ট্যান্ট টেম্পারেচার থাকবে, তখন অবভিয়াসলি এফিসিয়েন্টলি ইনক্রিজ হবে, কারণ সেখানে এনজাইমের অ্যাক্টিভিটি ইনক্রিজ হবে, রাইট? চলো, আর কি, তার সঙ্গে সঙ্গে এদের কাছে ম্যামারি গ্ল্যান্ড রয়েছে। আর এই ম্যামারি গ্ল্যান্ড গুলি এই যে ইয়াং ওয়ান, শিশুগুলি রয়েছে, শিশুগুলিকে নারিশ করতে সাহায্য করে, এটাও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাছাড়াও এদের শরীরে হেয়ার লাইক স্ট্রাকচার দিতে পারে, এদের শরীরে পুরো শরীরে লোম দিয়ে ঢাকা, যার কারণে এরা শরীরকে ইনসুলেট করতে পারে, ইনসুলেশন দেখা যায়, ইনসুলেশন এগেনস্ট কোল্ড, ঠান্ডার বিরুদ্ধে ইনসুলেশন কাজ করে। দেন এদের হার্ট ফোর চেম্বার, চার প্রকোষ্ঠ যুক্ত হৃৎপিণ্ড দেখতে পাওয়া যায়। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ব্রেন বা মস্তিষ্ক মোর ডেভেলপ, সব থেকে বেশি ডেভেলপ যদি কিছু পার্ট হয় এদের, সেটা হচ্ছে ব্রেন। এই ব্রেন মোস্ট ডেভেলপড বলেই এরা বিভিন্ন ধরনের টেকনিক, বিভিন্ন ধরনের, বিভিন্ন পদ্ধতি, নীতি আবিষ্কার করে এত বেশি ডেভেলপ হয়েছে বা এত বেশি অ্যাডাপ্ট করতে পেরেছে সমস্ত রকম পরিবেশে। বোঝা গেছে কেন ম্যামালস বা স্তন্যপায়ীরা বাকি সমস্ত ম্যামালস, বাকি সব মেরুদণ্ডী প্রাণীগুলির থেকে বেশি উন্নত। আই হোপ বোঝা গেছে। এছাড়া তোমরা আরো জিনিস অ্যাড করতে পারো, যে আর কি করতে পারো, হ্যাঁ, আরো যেমন বিশেষ বিশেষ ফিচার গুলি রয়েছে, এদের কাছে উপাঙ্গ রয়েছে, যেমন হাত রয়েছে, মানে লিম্স রয়েছে,
তো সেটাও একটা গুরুত্ব, কিছু কিছু গাছের লিমস রয়েছে যেটা খুব গুরুত্বপূর্ণ ফিচার, কারণ এটা চলতে, তো বললাম না ওয়াকিং গ্রিপিং, তো বিভিন্ন ধরনের জিনিসগুলো কাজ করে। অনেক রয়েছে, যেমন তুমি দেখো অ্যাবিসদের ক্ষেত্রে, ওদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের এয়ার ব্লাডার, দেন নিউম্যাটিক বোন রয়েছে যাতে উড়তে সাহায্য করে। তো ভিন্ন ভিন্ন পরিবেশে থাকার জন্য এদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অ্যাডাপ্টেশন রয়েছে, এবং তারা সেভাবে মানিয়ে নিতে পেরেছে বলেই আজকে ম্যামালসটা সব থেকে বেশি পরিমাণে উন্নত, সব থেকে বেশি পরিমাণে মোস্ট অ্যাডাপ্টেড। তাই বেশিরভাগ জায়গাতেই এদেরকেই দেখতে পাওয়া যায়। তো এটাই আই থিঙ্ক লাস্ট কোশ্চেন ছিল। দ্যাটস অল দিস চ্যাপ্টার। আশা করছি বোঝা গেছে চ্যাপ্টারটি, অ্যান্ড ট্রাই করো যে এনসিআরটি এক্সাম্পল এই চ্যাপ্টারে বেশিরভাগ জিনিসগুলো রয়েছে ম্যাচ দা কলাম টাইপের, যেখানে দুদিকে, এখানে কলাম এ একটা দিয়ে দিল এবং কলাম বি দিয়ে দিল, দুদিকে মেলাতে হবে। তো চেষ্টা করো যাতে বেশি করে যে পয়েন্ট গুলো রয়েছে সেগুলোকে ধরতে পারি আমরা, ঠিক আছে? যে নিজের উদাহরণগুলো মনে রাখা খুবই জরুরি, কারণ তোমাকে বলবে না যে অ্যামফিবিয়া বলো, তোমাকে বলবে রানা বা হাইলা এদের ক্ষেত্রে বলো, কুনো ব্যাং, আর তোমাকে বলবে যে গাছ ব্যাং এদের বৈশিষ্ট্য বলো। টিম্প্যানাম চেয়ারকে রিপ্রেজেন্ট করে কার ক্ষেত্রে, হাইলা নাকি? আর বিশেষ আরো কিছু কনফিউজিং টার্ম যেমন হচ্ছে ওয়াটার ক্যানাল সিস্টেম, কোথাও কোথাও ওয়াটার ক্যানাল সিস্টেম, এই সমস্ত জিনিসগুলি, কোথাও ওয়াটার ভাস্কুলার সিস্টেম, ঠিক আছে? তো এই জিনিসগুলো মাথায় রাখবে। এবং দ্যাটস অল, থ্যাংক ইউ।